28 জুলাই পালিত হলো বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই দিবসটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত টেলিভিশন ধারাবাহিকভাবে সংবাদ প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে দেশ ভাবনার বিশেষ পর্ব, প্রকৃতি সংরক্ষণ। দর্শক দেখছেন মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের অতিথি যারা আছে তাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন ডক্টর ফাহমিদা খানম, ভারপ্রাপ্ত সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন ডক্টর এম মোখলেছুর রহমান, চেয়ারপারসন, ন্যাশনাল কমিটি IUCN বাংলাদেশ, আপনাকেও স্বাগত জানাই। ডক্টর ফাহমিদা খানম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। লেডিস ফার্স্ট। আমরা দেখলাম যে এই যে আমরা প্রকৃতি সংরক্ষণ বা পরিবেশ বলি বা ডাইভার্সিটি যেটা বলি বা জলবায়ু পরিবর্তন যেটাই বলি, সরকারের তো অনেক রকম কাজ আছে, এটা আপনার মন্ত্রণালয় অনেক কাজ করছে। সম্প্রতি আমি যেটা দেখলাম যে ওয়াইল্ড লাইফ কমিশন গঠন করা হয়েছে, আপনি সেটার কমিশন প্রধান, আপনাকে অভিনন্দন। তো বন্যপ্রাণী নিরাপদ আবাসস্থান সংরক্ষণ বা বন্যপ্রাণী রক্ষার জন্য যে কমিশন গঠন করা হয়েছে, হঠাৎ করে এই কমিশন গঠন করার প্রয়োজনীয়তা পড়লো কেন, বা কি কাজ আপনাদের এটার? কমিশন গঠনটা মূলত এটা আমাদের বায়োডাইভার্সিটি কনজারভেশনেরই সরকারের অন্যতম যে উদ্যোগ আছে অনেকগুলো, সেই উদ্যোগের একটা পার্ট। সিম্পল আমি বলবো যে একটা পার্ট। এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার মানুষ বন্যপ্রাণীর যে দ্বন্দ্বটা আছে, যেমন হাতির দ্বন্দ্ব মানুষের সাথে, তারপর হচ্ছে বায়োডাইভার্সিটির বাঘের দ্বন্দ্ব মানুষের সাথে, তারপরে হচ্ছে পোচিংয়ের বিষয় আছে। এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের প্রথম শুরু হয়েছিল আলোচনাটা যে হাতির করিডোরগুলো রক্ষা কিভাবে করা যায়, বন্যপ্রাণী কিভাবে সংরক্ষণ করা যায়। এই আলোচনার ওই কেন্দ্রবিন্দু থেকেই আমাদের কমিশন গঠনের ভাবনাটা আসে যে আমরা একটা কমিশন গঠন করে, কারণ হচ্ছে আমার বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এবং বায়োডাইভার্সিটি কনজারভেশনের অন্যান্য সমস্ত কিছু, নট অনলি বন্যপ্রাণী, আমার বৃক্ষ বলেন, মানে বোথ ফ্লোরা এবং ফনা এর যে কনজারভেশনের জন্য আসলে আমাদের কমিউনিটির পার্টিসিপেশনকে বাড়ানো এবং সমস্ত কিছু মিলিয়ে আমরা কমিশন গঠন করে আমাদের সরকারকে সাজেশন দেয়া যে, এবং এটা সরকার তো একা সরকারি যন্ত্রের সাথে আমার যারা এক্সপার্ট আছেন, বিভিন্ন সাইডে যারা এক্সপার্ট আছেন তাদের সাজেশন নিয়ে আমাদের পদক্ষেপগুলোকে আরও বাড়ানোর জন্য আসলে কমিশন গঠনটা করা হয়েছে। আশা করি এটা একটা ভালো উদ্যোগ, সময়োপযোগী উদ্যোগ হয়েছে। কারণ আমরা কিছুদিন আগে একটা প্রতিবেদন প্রকাশ করলাম, অন্য গণমাধ্যমেও এসেছে, বিশেষ করে আপনার হাটহাজারী বা চট্টগ্রামের যে বনাঞ্চল, সেখানে মানে হাতি যে চলার যে করিডোর, সেই পথ বন্ধ করে দেওয়া হচ্ছে বা সেখানে উন্নয়ন কাজ হচ্ছে। এই ধরনের কাজ যখন বনে জঙ্গলে হয়, সেটা তো অবশ্যই সরকারের নজরে এসেছে। হ্যাঁ, ওইটাই মানে আমার পুরো অংশটাই আমি বললাম যে আমার অনেকগুলো কাজের পার্ট হিসাবে আসা আর কি। এবং সেই চিন্তাভাবনা থেকেই বন্যপ্রাণী সংরক্ষণের ভালোভাবে কিভাবে সংরক্ষণ করা যায় পার্টিসিপেটরি অ্যাপ্রোচে, প্লাস হচ্ছে মানে আমি পলিসিগতভাবে কিভাবে সরকারকে সহায়তা করা যায়, অন্যান্য মন্ত্রণালয়কেও সাজেশন দেয়া যে এই কাজগুলো করা, এই অংশে গিয়ে আসলে কমিশনটা হেল্প করবে। ধন্যবাদ ডক্টর এম মোখলেছুর রহমান। আপনি ফিল্ড লেভেলে অনেক কাজ করেছেন। এই যে প্রকৃতি সংরক্ষণ বা প্রাণ প্রকৃতি সংরক্ষণের কথা যেটা বলছি, আপনার অভিজ্ঞতা কি বলে, আমাদের প্রাণ প্রকৃতি এখন কেমন আছে? ধন্যবাদ। আমাদের প্রাণ প্রকৃতি আমি বলতে চাই একটু কষ্টে আছে, এই জন্যে যে এদের উপরে চাপ অনেক বেশি। আপনার পরিবেশগত বা ক্লাইমেটোলজিক্যাল যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোর একটা চাপ আছে, জনগণের আহরণের একটা চাপ আছে, এবং ভূমির ব্যবহার, ল্যান্ড ইউজ, সেটার একটা চাপ আছে। সর্বোপরি আমাদের যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো আছে, যেমন ধরেন ফিশারিজ, মানে মৎস্য মন্ত্রণালয় বা মৎস্য বিভাগ, কৃষি, পানি, পরিবেশ, বন, এরা সবাই কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু ওদের পলিসিতে পরিবেশ সংরক্ষণের কথা বলা আছে, জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলা আছে। সমস্যাটা যেখানে যে সমন্বিতভাবে একটা উদ্যোগ নিয়ে করা, যেমন ধরেন এরকম ঘটনা ঘটেছে যে
পরিবেশ অধিদপ্তর তারা একটা স্যাংচুয়ারি করেছে একটা জায়গায়, ওয়েটল্যান্ড স্যাংচুয়ারি, যেখানে মাছ টাছ পাখি টাখি থাকবে। সেখানে আবার আর এক মন্ত্রণালয় এসে ওইটা ড্রেনেজ করে দিয়েছে, খাল কেটে পানিটা বের করে দিয়েছে। মানে সমন্বয় হচ্ছে না ওইভাবে। আমার জানা মতে ধরেন আকালুকি হাওড়ে আমরা পরিবেশ বিভাগের সাথেই প্রায় 10-12 বছর কাজ করেছি। অনেক হিজল খরচের বাগান তৈরি করা হয়েছে। পরবর্তী সময় দেখলাম সেগুলো আবার উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন থেকে লিজ দিয়েছে, তারা আবার কেটে ধান চাষ করছে। তো এই যে ব্যাপারগুলো আছে বিধায় বায়োডাইভার্সিটি একটা সংকটের ভিতরে আছে। কিন্তু তার মানে এই না যে তারা সবই সংকট, এর পাশাপাশি অনেক সম্ভাবনার ব্যাপারও আছে। যেমন ধরেন আমাদের কোস্টাল ম্যানগ্রোভস যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট করেছে, এটা পৃথিবীর অনেক দেশেই নাই এরকম উদাহরণ। এত জায়গা এগুলোকে রক্ষা করা এখন টিকে আছে, বন হয়ে গেছে এগুলো। তো সেইগুলো তো আমি মনে করি যে একটা মানে ওয়ার্ল্ড ক্লাস অ্যাচিভমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট। যদিও অনেক বদনামদার মানুষ করে, বাট তাদের যেটা অ্যাচিভমেন্ট সেটা তো বলা দরকার অবশ্যই। এছাড়া যেমন ধরেন পরিবেশ অধিদপ্তর মন্ত্রণালয় যেটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করেছে, মানে ওই জায়গাটা একটা সমস্যা হচ্ছে, বায়োডাইভার্সিটি রিচ এরিয়া, কিন্তু এটা আন্ডার প্রেশার। তাহলে সেইটার ব্যবস্থাপনায় কি ভালো কাজ করা দরকার, যাতে এটা পরিবেশ সহায়ক কাজ করা দরকার। তো সেইটা যেমন ডিক্লেয়ার করেছেন, আবার ইসিএতে কাজ হচ্ছে, অনেক বছর ইসি নিয়ে কাজ হচ্ছে, এখন হচ্ছে সুন্দরবন ইসিএ হচ্ছে। তো সুতরাং এই সংকট থেকে যাওয়ার উপায় আছে, কারণ বিভিন্ন প্রকল্পের আওতায় যে সমস্ত ইন্টারভেনশনগুলো হয়েছে বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য যথেষ্ট ভালো রেজাল্ট আছে, একদম মানে মেজারেবল রেজাল্টস আছে। এইটার একটা প্রবলেম হচ্ছে যে মেইন স্ট্রিমে নিয়ে যাওয়া বা ইন্টিগ্রেট করা ন্যাশনাল পলিসি স্ট্র্যাটেজির ভিতর দিয়ে, সেই জায়গাটাতে এখনও মনে হয় একটু সমস্যা আছে। জি, আপনার কাছে এই যে সমস্যা সম্ভাবনার কথা শুনলাম ডক্টর ফাহমিদা খানম, তো আপনি মোটা দাগে যদি একটু বলেন, আসলে হয় কি আমরা গণমাধ্যমে যারা কাজ করি বা পত্রপত্রিকায় দেখি, যখন নেগেটিভ একটা নিউজ আসে সেটা ফলাও করে প্রচার করা হয়, বন উজাড় হয়ে যাচ্ছে বা খাল দখল হচ্ছে, নদী দূষণ হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, কিন্তু সাথে সাথে তো নিশ্চয়ই ভালো কাজ হচ্ছে। তো সরকারের দিক থেকে কোন কাজগুলো আপনি মনে করেন যে এটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং ভালো রেজাল্ট পেয়েছেন, এমন যদি কিছু আপনার বলার থাকে? আপনি প্রকৃতি সংরক্ষণ যদি আমরা বলি যে সরকার কি করেছে এবং কি করবে, কি বর্তমানে কি প্ল্যান কি আছে, এই অংশটা আমি আগে বলে নিই। হ্যাঁ, সেটা হলো যে আমরা কিন্তু ভেরি রিসেন্টলি আপনারা যদি দেখে থাকেন, আমার কিন্তু ফরেস্ট সেক্টরে দুটো আইন হয়েছে। আপনারা একটা হচ্ছে আপনার বন ও বৃক্ষ সংরক্ষণ আইন 2026, আরেকটা হয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2026। দুটো আইন হয়েছে বায়োডাইভার্সিটি কনজারভেশনে। আবার হচ্ছে পরিবেশের ক্ষেত্রে আপনারা যদি দেখেন, আমার নীতিমালাটা বন নীতিমালা যেটা 2025-এ কিন্তু আপডেট হয়েছে। আমার পরিবেশ নীতিমালা আছে 2018-র, আমার বায়োডাইভার্সিটি অ্যাক্ট আছে 2017 সালের। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার ইসিএ রুলস যেটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া আমরা ঘোষণা করেছি 99-এ। যেহেতু ক্রিটিক্যাল অনেকগুলো কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে, কিন্তু আমরা রুলস করেছি 2016-তে। রুলস করে এগুলোকে সংরক্ষণের জন্য প্রসেস করছি এখন। এবং আপনি যদি মানে যেখানেই দেখবেন, উনি যেরকম বলেছেন প্রচুর কনজারভেশন ওয়ার্ক হয়েছে এবং কনজারভেশন করা হয়েছে। এখন আমার সামনে প্ল্যান কি, আমি যদি 3টা সেক্টরে বলি, আমি বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্যই আমরা এনবিস্যাপ করছি। আপনি তো ভাই জানেনই, ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান 2030 পর্যন্ত যেটা, এবং অ্যান্ড বিয়ন্ড আমি বলবো। ওখানে কিন্তু ওই যে সমন্বয়হীনতার কথা বললেন না, যে ওখানে আমার যেমন গ্লোবাল কুনমিং মন্ট্রিল বায়োডাইভার্সিটি গ্লোবাল KMGBF যেটা বলে বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক, ওইটার আওতায় যে 23টা টার্গেট আছে। সিমিলারলি আমরা যেহেতু আমার গ্লোবাল রিপোর্টিংও করতে হয়, প্লাস আমার নিজের এজেন্ডাও আছে বায়োডাইভার্সিটি কনজারভেশনের, পুরো কাজগুলোকে গুছিয়ে আমরা এভাবে এনেছি। যেমন প্রথম আমরা যে টার্গেটটা দিয়েছি যে আমার সমস্ত ন্যাশনাল প্ল্যানিংয়ে কনজারভেশন করতে হলে ন্যাশনাল প্ল্যানিংগুলো বায়োডাইভার্সিটি ইনক্লুসিভ হতে হবে।
এবং আমাকে মানে স্পেশাল প্ল্যানিংটাতে আমাকে জোর দিতে হবে। এবং এইটা জোর দিতে গিয়ে আমরা যখন কাজ শুরু করেছি 24 সালের দিকে, তখন কিন্তু আমরা এই পূর্ত মন্ত্রণালয়ের সাথে গিয়ে বললাম যে ঠিক আছে, আমার প্ল্যানার কোথায় আছে, আমাকে তো রিজিওনাল প্ল্যান করতে হবে, আদারওয়াইজ আমি কৃষি জমির মধ্য দিয়ে, বনের মধ্য দিয়ে, কারণ প্রত্যেক মন্ত্রণালয়ে তারই ডেভেলপমেন্টের এজেন্ডা আছে, তো সে বনের মধ্য দিয়ে বা ইয়ের মধ্য দিয়ে রাস্তা নিচ্ছে, আমার ওই রাস্তাটা নেওয়া ঠিক হবে কিনা, কারণ রাস্তা যাওয়া মানেই পাশে বাড়িঘর ওঠা, কৃষি জমি শেষ হয়ে বাড়িঘর উঠে যাচ্ছে। সুতরাং আমি যদি ন্যাশনাল প্ল্যানের মধ্যে থাকে, বায়োডাইভার্সিটি ইনক্লুসিভ থাকে, এবং ওই প্ল্যানে যদি বলা থাকে যে এটা একদম নো ডেভেলপমেন্ট জোন, এটা ডেভেলপমেন্ট হবে, এরকম প্ল্যান থাকলে আমাদের জন্য মানে বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য সুবিধা হবে। তো এইটা করতে গিয়ে পূর্ত মন্ত্রণালয় কিন্তু ভেরি রিসেন্টলি স্থানিক পরিকল্পনা আইন 2026 করেছে। কিন্তু এটা কিন্তু আমার 1 নাম্বার যে টার্গেটটা বা প্ল্যানটা আছে, আমার বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান যেটা আমরা করছি, এটা আমাদের খুব শীঘ্রই আমাদের ক্যাবিনেটে যাবে পাস হওয়ার জন্য। এখানে কিন্তু আমরা কি করেছি, আপনার ওই মৎস্য মন্ত্রণালয়ের কাছে গেছি, কারণ আমি যদি বায়োডাইভার্সিটি কনজারভেশন চিন্তা করি, আমার 3টা অ্যাঙ্গেলে করছি আমরা। একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল অংশে, অর্থাৎ মাটির উপরের যে বায়োডাইভার্সিটি কনজারভেশন, এটা ফ্রেশ ওয়াটার বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম কনজারভেশন, আরেকটা হচ্ছে কোস্টাল অ্যান্ড মেরিন বায়োডাইভার্সিটি ইকোসিস্টেম কনজারভেশন, ওখানে ফ্লোরা হোক ফনা হোক বোথ। তো এক্ষেত্রে 3টা সেক্টরে কাজ করতে হলে আমার ফ্রেশ ওয়াটার, ইনল্যান্ড ওয়াটার বায়োডাইভার্সিটি আর হচ্ছে কোস্টাল মেরিন যে বায়োডাইভার্সিটি, দুটোই কিন্তু আমার মৎস্যের সাথে, মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে রিলেটেড। এই জন্য আমরা কি করেছি, তাদের কাছে গেছি, গিয়ে বলেছি আপনি প্ল্যান দেন, দিস ইজ মাই টার্গেট, আপনি প্ল্যান দেন, আপনি কিভাবে এটা কনজার্ভ করবেন। অ্যান্ড দে কেম আপ উইথ দ্য প্ল্যান। আমরা এই প্ল্যানটা, এবং তারাই প্ল্যান দিয়েছে। এবং আমাদের যেমন সেকেন্ড হচ্ছে আমার রেস্টোরেশন টার্গেটে আমার যেমন সেকেন্ড টার্গেটটা যে আমি 2030-এর মধ্যে আমরা অ্যাটলিস্ট 15% আমার যে এক্সিস্টিং ডিগ্রেডেড এরিয়া আছে তার 15% আমরা রেস্টোরেশন করব। তো 15% রেস্টোরেশন করতে হলে কিভাবে করব? এখন সরকারের তো অনেক কাজ আছে। আমরা হিলসা স্যাংচুয়ারি করেছি, মৎস্য মানে অধিদপ্তর প্লাস মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কিন্তু অনেক অ্যাচিভমেন্ট আছে। তারা জেলেদের একটা সার্টেন টাইমে মাছ না ধরে প্রণোদনা দিচ্ছে। তারপর হচ্ছে স্যাংচুয়ারিগুলো হয়েছে, আমার এদিকে ডলফিন স্যাংচুয়ারি হয়েছে, তারপর হচ্ছে আপনার মেরিন প্রোটেক্টেড এরিয়া হয়েছে, নিঝুম দ্বীপের নিচে বরাবর আমাদের মেরিন রিজার্ভ হয়েছে। এই যে কাজগুলো করা হচ্ছে, এগুলো কিন্তু সব আমাদের সরকারের কনজারভেশনের পার্ট হিসাবেই এসছে, যে আমরা এভাবে করছি এবং সামনে আরও করব। আবার ধরেন গ্লোবালি বলা আছে, যেহেতু আপনার প্রকৃতি সংরক্ষণ নিয়ে এটা নেচার কনজারভেশন ডে হিসাবে 28 তারিখ গেছে, এই জন্য গ্লোবাল এটাকেও আমি আনছি। গ্লোবালি যেমন বলা আছে যে 30-30 কনজারভেশন করতে হবে, ল্যান্ডে এবং ওয়াটারে 30% ল্যান্ড গ্লোবালি এবং 30% ওয়াটার আমার কনজার্ভ করতে হবে। কিন্তু আমার দেশ তো আর 30% ল্যান্ড বা ওয়াটার, আমরা যেহেতু ল্যান্ড হাংরি কান্ট্রি, আমরা কিন্তু পারবো না। তো সুতরাং আমি আমার টার্গেট দিয়েছি, এবং আমার টার্গেট দিতে গিয়ে আমি যেমন এই মৎস্যকে বলেছি, আমার বন অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, তারপর হচ্ছে আপনার কৃষি মন্ত্রণালয়, তাদের কাছে গিয়েছি, গিয়ে বলেছি আপনারা আপনাদের টার্গেট দেন। কারণ আমার তো ইকোসিস্টেম অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন আছে, আমার ইকোসিস্টেমগুলো আছে, ফ্লাড প্লেন ইকোসিস্টেম আছে, তারপর আপনার হাওর ইকোসিস্টেম আছে, আবার হচ্ছে ওদিকে বারেন ট্র্যাক্ট আছে, ওখানে এক ধরনের ইকোসিস্টেম আছে। তো এই বিভিন্ন ইকোসিস্টেমে আমি কিভাবে কনজারভেশন করব, ওই টার্গেটগুলো আমরা নিয়ে এসেছি। তার মধ্যে টেরেস্ট্রিয়াল অংশে যেমন আমার টার্গেট আছে যে আমি 6% অ্যাটলিস্ট টেরেস্ট্রিয়াল অংশে করব, ইনল্যান্ড ওয়াটারে 10%, কোস্টাল মেরিন এরিয়াতে 10%-এর মতো আমি যেভাবেই হোক কনজার্ভ করব। এরকমভাবে প্ল্যানগুলো করা আমার প্রচুর আছে, সময় দিলে আমি আরো সময় পাবে, কিন্তু আমরা আরো সময় পাবো। কিন্তু আমরা যেটা আরো জানার জন্য একটু আগ্রহ, যে পরে যখন আসবো তখন হলো যে প্ল্যান তো আছে, বাস্তবায়ন কতটা হচ্ছে, এরপরে আপনার কাছে আমি জানতে চাইবো। আমার মনে হয় আপনাকে দিয়ে যে প্রশ্নটা করি, সংক্ষেপে একটু বলবেন, আপনার কাছে আবার আসবে, একটা বিরতিতে আমরা যাব। সেটা হলো যেটা ম্যাডাম বললেন যে অনেক প্ল্যান প্রোগ্রামের কথা আছে, আর নতুন আইনের কথা বললেন, নীতিমালা আপডেট করার কথা বললেন, সবই ঠিক আছে, কিন্তু বাস্তবে কিন্তু আমরা এটা কতটা প্রতিফলন দেখি? আপনি তো ফিল্ডে কাজ করেন।
হ্যাঁ, আমরা বিশেষ করে কাজ করতে, যেহেতু আমরা এনভায়রনমেন্ট বা ইকোসিস্টেম নিয়ে কাজ করি, তো এই রিলেটেড পলিসিগুলো আমাদের একটা রিভিউ করতে হয় টাইম টু টাইম। আমাদের পলিসিগুলো খুব ওয়েল রিটেন, খুব ভালো লেখা আছে। সমস্যা যেটা হয় যে পলিসিগুলো ইনস্টিটিউশন বা মিনিস্ট্রি ভিত্তিক আলাদা আলাদা আইসোলেটেড পলিসি, মানে কিন্তু আপনি যদি একটা ওয়েটল্যান্ড চিন্তা করেন, টাঙ্গুয়ার হাওর, এই হাওর ইকোসিস্টেমের যদি আপনি জীববৈচিত্র্য ইকোসিস্টেম রক্ষা করতে চান, তাহলে আপনার পানি এটা প্রধান ব্যাপার। ফরেস্ট কাজ করতে হবে, এগ্রিকালচার, ফিশারিজ, মূলত এরা একদম ডাইরেক্টলি ইনভলভ। যদিও আমাদের দেশে কোনো এমন সংস্থা নেই যারা কিনা জীববৈচিত্র্য সংরক্ষণ করছে, বায়োডাইভার্সিটি সংরক্ষণ আলাদাভাবে কিছু নেই, কিন্তু এরা সবাই মিলেই, এবং ভূমি মন্ত্রণালয়, এরা সবাই মিলেই বায়োডাইভার্সিটির কাজ করে, কিন্তু এদের পলিসি কিন্তু যার যার মতো আলাদা। যে কারণে একটা পরিবেশ মন্ত্রণালয় যখন একটা অভয়াশ্রম করছে, আর এক মন্ত্রণালয় সেখানে ওইটারে খাল কেটে আবার পানি বের করে দিচ্ছে, ড্রেনেজ করে এগ্রিকালচার করবে। তার মানে আপনি যে একটা স্যাংচুয়ারি দরকার, কারণ আমাদের দেশের প্রাণীকুল আন্ডার সিরিয়াস হারভেস্টিং প্রেশারে আছে, মানে মাটির ভিতরে, কাদার ভিতরে শেষ মাছটা ধরারও প্রবণতা থাকে। এর জন্য যদিও লিজিং সিস্টেম দেয়, সেটা একটা অন্য বিষয়। তো এখন আপনি মাছ রক্ষা করছেন, পানি রক্ষা করছেন, সেখানে পাখি থাকবে, মাছ থাকবে, অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি থাকবে। এখন আপনি যদি ওটা ড্রেন করে বের করে দেন, তাহলে তো ওই রক্ষণাবেক্ষণটা হচ্ছে না। এটা বিকজ অফ দি নন কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ, মানে একটা ইনস্টিটিউশনগুলোর ভিতরে যে একটা সমন্বিত ব্যবস্থাপনা থাকবে, যে আমরা এই ইকোসিস্টেমে এইগুলো, দিজ আর দি ডোরস অ্যান্ড দিজ আর দি ডনস, এটা করা যাবে, এটা করা যাবে না। তাহলে সবাই যদি সেই নীতিটা অ্যাডপ্ট করে, তাহলে আমার মনে হয় যে বায়োডাইভার্সিটি রক্ষায় আমরা একটা ভালো জায়গায় যাইতে পারবো। ডক্টর ফাহমিদা খানম, আপনি যেটা বলছিলেন যে কথাটা ডক্টর মোখলেসুর রহমানও বললেন, যে যেহেতু অনেকগুলো মন্ত্রণালয়, এই ডাইভার্সিটি বলেন বা প্রকৃতি সংরক্ষণ বলেন বা পরিবেশের দূষণ রোধ বলেন, অনেকগুলো মন্ত্রণালয়ের সাথে কাজ করতে, আপনি বললেন যে বিভিন্ন মন্ত্রণালয়কে আপনারা গিয়েছেন, তাদের পলিসি চেয়েছেন, কিন্তু এই যে সমন্বয় যতটা জরুরি বা যত তাড়াতাড়ি হওয়া দরকার, সমন্বয়হীনতার কথা আমরা শুনি। আমরা পত্রিকায় দেখেছি যে আপনি নিজেও বলছিলেন যে বনের ভিতর দিয়ে এলজিআরডি রাস্তা তৈরি করা শুরু করে দিয়েছে, হয়তো পরিবেশ অধিদপ্তরে বা বন যারা দায়িত্বে আছে তাদের কাছ থেকে পারমিশনই নেয়নি, অথচ জনপ্রতিনিধি ডিও লেটার দিয়ে বসে আছে বা কাজ শুরু হয়েছে। এই ধরনের, যেহেতু এগুলো কেন হচ্ছে, যেহেতু সমন্বয়হীনতা আছে বলেই তো হচ্ছে। এই সমন্বয়হীনতা কমানোর জন্যে বা একসাথে কাজটা জোরদার করার জন্য কি কি উদ্যোগ আপনাদের? উদ্যোগ অনেকগুলো আছে, হ্যাঁ। তার মধ্যে আমার বড় যে আমরা এখানে আমি চ্যালেঞ্জগুলো যদি বলি, চ্যালেঞ্জগুলোর মধ্যে আমার অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে আমার বায়োডাইভার্সিটিকে মেইনস্ট্রিমিং করা। এই কাজগুলো আমরা কিন্তু করছি। এখন আপনারা একটু চেঞ্জ দেখবেন, আমি মনে করি যে চেঞ্জ দেখবেন। কারণ হচ্ছে আমি এনবিসএফটা যদি আমরা ক্যাবিনেটে নিয়ে যাব, বায়ো স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যানটা ক্যাবিনেট যখন অ্যাপ্রুভ করে দিবে, যখন আমি কাজগুলো করব, কারণ আমার পুরো প্ল্যান প্রোগ্রামে বায়োডাইভার্সিটি ইনক্লুসিভ করার জন্য যে কাজগুলো করব, এখানে কোঅর্ডিনেশনটার জন্য কমিটমেন্টটা দরকার। সকল মন্ত্রণালয়, সকল দপ্তর সংস্থার কমিটমেন্টটা দরকার, এবং আমি মনে করি কমিটমেন্ট কিন্তু আছে। আমি যে বলবো যে কমিটমেন্ট নাই তা না। আমার লোক নেই, আমার তো পপুলেশন কত, আমার 16 কোটি 17 কোটি মানুষের দেশে আমি একা কতটুকু করতে পারবো? আমাকে অন্যান্য মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশন তো আছেই, সাথে কিন্তু আমাকে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি বলবো, তারপর ধরেন ইন্ডাস্ট্রি কমিউনিটি বলেন, আপনার মিডিয়া কমিউনিটি বলেন, তারপরে হচ্ছে প্রাইভেট সেক্টরের যে কমিউনিটি আছে, তারপর আপনার ইয়ুথ জেনারেশন যারা আছে, সবাইকে নিয়ে যদি আমি করতে পারি, কারণ এখানে শুধু মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশন নেই এটাও কিন্তু বলা যাবে না। আমার মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশনের সাথে সাথে আমার যেটা দরকার সেটা হলো আমার কমন পাবলিকের, আমার মন্ত্রণালয় কিন্তু সব জায়গায় নিজেরা যায় না।
বা তারা তো মন্ত্রণালয়ের ডিসিশনের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু মাঠে যারা আছে, বিশেষ করে যদি আপনার ধরেন পলিউশন হলো, কোথাও একটা পলিউশন হয়ে কনজারভেশন, আমি যদি পলিউশনটা এমনি ইয়ে করার চেয়ে আমার যদি পার্শ্ববর্তী কমিউনিটি যদি সজাগ থাকে এবং কমিউনিটি যদি নিজেরাও উদ্যোগী হয়ে বলে যে না এটা আমরা করতে দিব না এবং আমি করতে দিব না, সাথে আমার যদি পলিটিক্যাল কমিটমেন্টও থাকে যে হ্যাঁ, এবং আমি মনে করি পলিটিক্যাল কমিটমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট, পলিটিক্যাল কমিটমেন্টও থাকে, আমার মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশনটা তো আছেই, কোঅর্ডিনেশনের, কিন্তু আমি কোঅর্ডিনেশনটাকে মেজর সমস্যা মনে করি না, কারণ মেইন স্ট্রিমিংটা কিন্তু আমরা করছি এবং হবে, কিন্তু আমাকে বাইরের যে কমিউনিটিটা আছে, কমিউনিটি যদি উদ্যোগী হয় এবং কমিউনিটি যদি আমাদেরকে হেল্প করে, ডেফিনেটলি আমরা পারবো। আমার মন্ত্রণালয়ের কাজ তো বেসিক্যালি মানে আপনার কোথাও দূষণ হলো, হয়তো এই যেমন বর্জ্য ব্যবস্থাপনায় কি হয়, আমার দায়িত্ব কিন্তু লোকাল গভর্নমেন্ট ডিভিশনের, দোষ পরে পরিবেশ মন্ত্রণালয় কোনো কাজ করছে না, কিন্তু বাস্তবে তো আমার মন্ত্রণালয়ের কাজ কিন্তু সব না। আমার কাজ হলো আইন বিধি, যেমন পরিবেশ অধিদপ্তরের কাজ হলো বিধি প্রণয়ন আছে, আইন আছে, সেই অনুযায়ী এনফোর্সমেন্ট করা। হ্যাঁ, তাদের হয়তো জনবলের অভাব আছে, ক্যাপাসিটির অভাব আছে, তারা পারছে না, এখানে একটা বিষয় আছে। আবার মনিটরিংয়ের অভাবটাও আমাদের আছে। তা এখন যেটা আমরা চেষ্টা করছি যে কিভাবে মনিটরিংটা আমরা স্ট্রেনথেন করতে পারি, বোথ বায়োডাইভার্সিটি কনজারভেশন অ্যান্ড পলিউশন কন্ট্রোল, এই অংশে কিন্তু এখন আমরা জোর দিচ্ছি যে আমার তো প্রচুর আইন কানুন হয়েছে, হয়েছে, এখন আমার আসলে বাস্তবায়নটা যে আমি কিভাবে স্ট্রং মনিটরিং করে কাজটা তুলে আনবো। সেখানেও যখন আমি গিয়ে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, মনিটরিংটা কিভাবে করা যায়, তখনও আমার মনে হয়েছে আমার কোথাও দূষণ হলো, পাশে যে প্রতিনিধি যিনি আছেন বা যার বাড়ি, সে যদি একটু জানায় যে হ্যাঁ ঠিক আছে এখানে হচ্ছে, সাথে সাথে যদি আমরা মনিটরিংটা করতে পারি যে ভাই সাথে সাথে গিয়ে ওভাবে অনলাইনে বা ডিজিটালি যদি আমি আগাই বা এআই দিয়েই আগাই, যেভাবেই আগাই, আমার মনিটরিং সিস্টেমও স্ট্রেনথেন করার জন্যে আমার পাবলিক পার্টিসিপেশনটা দরকার। অনেক ধন্যবাদ। আমরা পাবলিক পার্টিসিপেশন, ডক্টর মোখলেছুর রহমান, পাবলিক পার্টিসিপেশন বা কমিউনিটি বেসড যে কনজারভেশন, সেটার অভিজ্ঞতা আপনার কাছে শুনবো, সেটা আসলে কতটা সফল হয়েছে বাংলাদেশের বা অন্যান্য দেশের কোনো শিক্ষা আমরা কাজে লাগাতে পেরেছি কিনা, বা সফলতা কিছু এসেছে কিনা। একই সাথে পলিটিক্যাল কমিটমেন্টের কথাও আপনার কাছে জিজ্ঞাসা করব যে পলিটিক্যাল কমিটমেন্ট কতটা দেখেন। একটা অভিজ্ঞতা আপনার সাথে অল্প একটু শেয়ার করি, হঠাৎ করে মনে পড়লো। আমি ইউএনডিপিতে কিছুদিন কাজ করেছিলাম কমিউনিকেশনে, তো আমরা একটা সেমিনারে আইনুন নিশাদ স্যারকে ডেকেছিলাম। তো উনি একটা গল্প বলছিলেন যে আমরা তৎকালীন, মানে অনেক বছর আগের কাহিনী, তৎকালীন যে বনমন্ত্রী ছিলেন তার কাছে যে দীর্ঘক্ষণ বুঝিয়েছে কি করতে হবে না করতে হবে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী প্রোগ্রাম নিতে হবে, সুন্দরবন রক্ষা ইত্যাদি ইত্যাদি। মন্ত্রী শুনে টেনে বলছে আমরা আছি 5 বছর, এত কিছু করে কি হবে, 5 বছরের কথা বলেন, অত কিছু করতে হবে না। তো সেই এইরকম পলিটিক্যাল কমিটমেন্ট হলে তো তাহলে কনজারভেশন হবে না। তো যাক, পলিটিক্যাল কমিটমেন্ট এবং কমিউনিটির যে শিক্ষা, সেটা ফিল্ড লেভেলে কি দেখেন, বা সরকার আসলে এখান থেকে কি শিক্ষা নিতে পারে? ম্যাডাম অবশ্য বলেছেন যে দরকার, কারণ আসলে কনজারভেশন তো শুধু সরকারের কাজ না, আমাদের সবারই কাজ। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার একটা পরিচয় আছে, সেটাও দেওয়া উচিত। বলেন। সিএনআরএস বা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ নামে একটা এনজিওতে, পরিবেশ প্রো এনভায়রনমেন্টাল এনজিওতে আমি নির্বাহী পরিচালক হিসেবে গত 32 বছর যাবৎ কাজ করছি। আচ্ছা, আমাদের আসলে শুরুই করেছিলাম আমরা কমিউনিটি বেসড ফিশারিজ বা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট দিয়ে আর কি। তো এখানে কতগুলো বিষয় আছে, যেমন ধরেন আমাদের এই আপনি যদি একটা ওয়েটল্যান্ড বা একটা বিল যখন ম্যানেজ করতে যাবেন, এটা তো সরকারি বিল। তো নীতিমালা কি আছে, জলমহল নীতিমালা বলছে যে সরকারি বিল এটা লিজ দিতে হবে। লিজ কারা পাবে? মৎস্যজীবী গ্রুপ পাবে। কিন্তু একটা মানে এই যে ওয়েটল্যান্ডগুলো ব্যবস্থাপনায় শুধু মৎস্যজীবী যদি আপনি প্রোটেক্ট করতে চান, আপনি করতে পারবেন না। সেখানে শুকনার সময় কৃষি কাজ করে, পানির ব্যবহার করে, কেউ ঘাস কাটছে, নানাবিধ স্টেক হোল্ডার আছে ওই সমাজে। আর মূলত মৎস্যজীবী যারা আছে তারা একটু সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, পলিটিক্যালি উইক, দুর্বল। তো সেই জন্যে ওইখানে একটা আমরা বলেছিলাম যারা ইউজার, ব্যবহারকারীদেরকে নিয়ে একটা আপনার কমিটি করে যদি করা যায় তাহলে সেটা ভালো কাজ করে।
আমরা যেটা দেখেছি আমাদের পরিবেশের প্রজেক্ট এবং অন্যান্য মৎস্য বিভাগের সাথে প্রজেক্ট বা ফরেস্টের সাথে প্রজেক্ট, সেখানে কমিউনিটি ভিত্তিক কাজ আছে, কিন্তু ওই আইনগত সমস্যাটা চলে আসে যখন আপনি কাজ করছেন, ভালো কাজ হচ্ছে। কমিউনিটি ভিত্তিকে আপনি খুবই ভালো কাজ করতে পারেন স্মল স্কেল এরিয়াতে, কিন্তু একজন ইউনো এসে কিন্তু এটা লিজ দিয়ে দিতে পারে, কারণ কাগজে বলছে, সরকারি কাগজে, যে তুমি এটা লিজ দিতে পারো, সরকারি রেভিনিউ আনতে পারো। কমিউনিটি বেসড ম্যানেজমেন্টে থাকবে এরকম কোনো কথা লেখা নেই। যে কারণে এই যে আপনার 2009-এর জলমহল নীতিমালা নিয়ে আমরা প্রায় 4-5 বছর কাজ করেছিলাম, যে এটাকে একটু আরও কমিউনিটি ভিত্তিক করাতে, হিউম্যান ফেস যাতে থাকে, পরিবেশের সাথে মানুষের সম্পর্কগুলো যাতে বেশি প্রকট হয়, স্থানীয় জনগণ যাতে লিডারশিপে আসে। তো আনফর্চুনেটলি ওইটা করা সম্ভব হয়নি। এখনো আপনার ওই আগেরটাই আছে। আপগ্রেড হয়েছে, আপডেট হলে লেটেস্ট আপডেটটা আমি জানি না, বাট আপডেট হয়েছে এবং এনভায়রনমেন্টাল কনজারভেশনের ইস্যুটা কিন্তু আমার জলমহল নীতিমালায় ঢুকেছে। আচ্ছা, না, এখন 2009-এর যেটা আছে তার প্রিয়াম্বল যদি পড়েন, কেন আমি জলমহল লিজ দিব, সেখানে বলা আছে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য, দারিদ্রতা বিমোচন। তারপরের যেগুলো আছে সেগুলো সবই হলো লিজ কারা পাবে, কি কি থাকলে লিজ পাবে, কি কি থাকলে পাবে না, এগুলা। তো আমরা যেটা দেখেছি যে লিজ হোল্ডার তো আপনার এই মাছের উপরে, যদি ওয়েটল্যান্ড বলি, মাছের উপর নির্ভরশীল না পুরোপুরি, তার আরও নানা ধরনের ব্যবসা বাণিজ্য আছে, যারা মেন মানে আন্ডার দি কার্টেন যারা থাকে আর কি। তো সে কারণে আপনার তারা ম্যাক্সিমাইজ করতে চায় তাদের বেনিফিট, সেটা হয়তো বিজনেস পয়েন্ট অফ ভিউতে ঠিক আছে, কিন্তু এর ফলে সোশ্যালি যারা পুয়ার অ্যান্ড লম্বা সময়ের উপর ডিপেন্ডেন্ট, তারা এক্সক্লুডেড হয় ধীরে ধীরে, এবং পরিবেশের এবং বায়োডাইভার্সিটির ক্ষতিগুলো হতে থাকে। তো সেই জন্য আমরা বলেছিলাম যে জলমহলগুলোর যে লিজ আসে সরকার 2021 সালের একটা হিসাব অনুযায়ী 0.02% আমাদের অ্যানুয়াল বাজেটে, হুইচ ইজ বেসিক্যালি কিছুই না, আসলেও যা না আসলেও তেমন কিছু নাই। বরং আপনি যদি কনজার্ভ করেন তাহলে আপনি বেনিফিট অনেক বেশি, দারিদ্রতা, অনেক গরিব মানুষের উপর তারা সার্ভাইভ করতে পারে, এবং আপনি বায়োডাইভার্সিটি রক্ষা করতে পারেন। আমরা যে কাজগুলো, যে বিভিন্ন প্রজেক্ট, ওনাদের প্রজেক্টেই আমরা দেখেছি, অন্যান্য মন্ত্রণালয়ের প্রজেক্টে, যে প্রোডাকশনও বেড়েছে অনেক, বায়োডাইভার্সিটি বেড়েছে অনেক, কারণ আমরা তো ইকোসিস্টেম রেস্টোর করছি, এবং এই সম্পদ আহরণের ক্ষেত্রে কিছু ফ্লেক্সিবল নমনীয় নীতিমালা আছে যেগুলো তারা নিজেরা বসে তৈরি করা হয়, অর্থাৎ লোকাল লিডারশিপ কমিউনিটি বেসড ম্যানেজমেন্টে আসে। কিন্তু এইটা আইনের ভিতরে যদি আনা যায়, এখন জলমহল নীতিমালাতে এগুলো নাই, তো ওইটা জলমহল নীতিমালা ফলো করা হয়, তো এটা একটা সমস্যা। আমরা ডক্টর ফাহমিদা খানম যেটা বলছিলেন যে জলমহল নীতিমালা আপনি কি চেঞ্জ আসছে বললেন, কিন্তু আমি যেটা শুনি বা দেখি যে সেটা হলো এই যে লিজ দেওয়ার নামে আসলে স্থানীয় যে পলিটিক্যাল কমিটমেন্টের জায়গাটা আমি আসি, যে লিজ দেওয়ার নামে আমি কিন্তু কমেন্ট করতে চাই না, যেটা হয় যে ধর বিভিন্ন জায়গায় খাল দখল করে সেখানে ধর মাছ শিকার করা বা যাদেরকে এটা কিন্তু বিভিন্ন জায়গায়, এবং রাজনৈতিক প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারে না, বা হয়তো ওই কমিউনিটির লোকজন একটু দুর্বল বলছে না, বা হয়তো ওই এলাকার জনপ্রতিনিধি যিনি আছে, এমপির একটু হাত আছে তাদের উপরে, ওই জায়গাটা কি সরকার অসহায় হয়ে যায়? মানে সরকার মানে মন্ত্রণালয়ের যে কাজ, কারণ ধরে এমপি যদি এক জায়গায় যদি তাদের লোকজন দিয়ে খাল দখল করে রাখলো, তখন আপনি কি করবেন? এখানে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। আচ্ছা, আমি যেটা বলি, আমার মতামতটা হচ্ছে যে দেখেন, জনগণই সরকারের বড় সাপোর্টার, এবং পরিবেশেরও জনগণ কিন্তু বড় সাপোর্টার, আর জনপ্রতিনিধি কিন্তু জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি। সুতরাং জনপ্রতিনিধির সার্টিন অ্যাকশন কিন্তু জনগণের নির্বাচিত প্রতিনিধির অ্যাকশন। তো সুতরাং সেখানে কোনো একটা এলাকার জনগণই ডিসাইড করবে তার এলাকার পরিবেশ সে কীভাবে রাখতে চায়। হ্যাঁ, এখানে আমার সরকার হচ্ছে আইন নীতি, পরিবেশ মন্ত্রণালয়, অধিদপ্তর, বন অধিদপ্তর, তারা চলে হচ্ছে আইন নীতি বিধিমালার আলোকে। আমরা চলি আইন নীতি বিধিমালার আলোকে। তো সুতরাং আইন নীতি বিধিমালা দিয়ে যতটুকু সংরক্ষণ করা যায় আমরা কিন্তু করার চেষ্টা করছি এবং করব।
এবং আমি মনে করি যে জনপ্রতিনিধিরা বর্তমানে যে জনপ্রতিনিধিরা বা সরকার যেই নির্বাচিত সরকার আমরা কাজ করি কি আমরা হচ্ছি যখন যেই সরকার নির্বাচিত জনগণ নির্বাচন করে যেই সরকার আসেন সেই সরকারের ম্যান্ডেট বাস্তবায়নটা আমাদের অন্যতম কাজ। আমরা মানে ব্যুরোক্রেট যারা আমরা তাদের এজেন্ডা বা তাদের যে ম্যান্ডেট করা আমাদের কাজ। তো এখানে যেমন এখন যে আমাদের নির্বাচনী ইশতেহার আছে এখানে কিন্তু স্ট্রংলি পরিবেশকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক ধরনের কার্যক্রম আছে। এই কার্যক্রমের আওতায় আপনি যদি দেখেন যে আমাদের এই নির্বাচনী ইশতেহারে যেমন বলা আছে সবার আগে বাংলাদেশ, তারপর বলা হচ্ছে অংশগ্রহণমূলক সামাজিক আন্দোলন হিসেবে আমার পরিবেশ সংরক্ষণটাকে নিতে হবে এবং সেভাবেই কিন্তু আগানো হচ্ছে এবং সেভাবে আমরা কাজ করার চেষ্টা করছি। এখন বৃক্ষরোপণ বলেন, খাল খনন কর্মসূচি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় কাজ বলেন, তারপরে সরকারি এসেই যে আমাদের এই অনেকগুলো আইন বিধিমালা আমরা যেমন সংশোধন করে আবার আরও একটু কঠোর আনার চেষ্টা করছি যাতে আমার বায়োডাইভার্সিটি কনজারভেশন হয়, সেটার উপরে কিন্তু ফোকাস। এবং আমাদের কিন্তু মানে প্রকৃতি সংরক্ষণ করে ডেভেলপমেন্ট সেটার উপরে কিন্তু ফোকাস। আমার ডেভেলপমেন্টের সাথে আমার ইয়েটা কিন্তু কনফ্লিক্টিং হবেই, এটা স্বাভাবিক। এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট আমার দূষণ হবে, আমার বায়োডাইভার্সিটির উপরে ইম্প্যাক্ট ফেলবেই। এখন জলমহাল নীতিমালাটা সরকারের এক ধরনের সরকারের ইনকাম সোর্স, সরকারের ইনকামও তো সরকার দেখে। হ্যাঁ, যেমন ভূমি মন্ত্রণালয় তার এজেন্ডা হচ্ছে আমি কত বেশি রেভিনিউ আর্ন করতে পারবো ভূমি থেকে ম্যানেজমেন্ট করে, তার আন্ডারে জলমহাল আছে, তার নীতিমালায় সে করবে। 2024-এ আমার যতটুকু মনে পড়ে জলমহাল নীতিমালায় কিন্তু কাজ চলছে। 2024 আমি জানি না ফাইনাল হয়েছে কিনা, এই মুহূর্তে আসলে আমি ডেটাটা নিয়ে আসিনি, বাট উই নো দ্যাট মানে এনভায়রনমেন্টাল কনজারভেশনটাকে প্রতিটা নীতিমালায় বায়োডাইভার্সিটি কনজারভেশনকে কিন্তু জোর দেওয়া আছে এবং করা যাবে এবং করা হবে। ওভাবেই কিন্তু ফোকাস এখন ফোকাসটা কিন্তু ওভাবেই আছে। আমরা এই প্রসঙ্গে আরেকটু আলোচনা করব মাঝখানে একটু অন্য মানে এই রিলেটেডই আজ তো বিশ্ব বাঘ দিবস, আপনি তো সুন্দরবন এলাকায় কাজ করেছেন। আমাদের সুন্দরবনে বাঘ আসলে কি অবস্থা, কেমন আছে? কয়েকদিন আগে দেখলাম একটা ভালো কাজ করেছে দেখলাম ফরেস্ট ডিপার্টমেন্ট, সেটা হলো একটা আহত বাঘকে সেবা শুশ্রূষা করে ঠিক করে বনে ছেড়ে দিয়েছে। এটা একটা বেশ প্রশংসিত হয়েছে। কয়েকদিন আগে দেখলাম যে কোনো একটা বন কর্মীর মোবাইল ফোনে একটা বাঘের ভিডিও, এটা আমরা নিউজে প্রচার করেছি। এটা একটা ভালো দিক, কিন্তু সামগ্রিকভাবে আসলে প্রাণ আর প্রকৃতি তো একসাথে থাকবে। বাঘের অবস্থা কি আপনার কিছু জানা আছে সুন্দরবনে? যদিও সুন্দরবনের ভেতরের বিষয় নিয়ে আমরা কাজ করি তো ক্যাচমেন্ট এরিয়া দিয়ে, যেটা বললেন এটা আসলে ওই যে কো ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় সুন্দরবন ফরেস্ট ডিপার্টমেন্টের সাথেই আপনার এলাকার মানুষদেরকে নিয়ে কিছু দল বা গ্রুপ তৈরি করা হয়েছে সারা সুন্দরবনের পাশ দিয়েই। যেমন ভিলেজ টাইগার রেসপন্স টিম আছে, পিটিআরটি, এবং আরও ওরা মাঝে মাঝে দেখবেন যে সাপ ধরে আনছে, বড় ধরছে গ্রামে, আবার সুন্দরবনে ছেড়ে দিয়েছে। অন্যান্য প্রাণীও তারা এরকম ছেড়ে দেয়। এইগুলো ওই ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যে প্রকল্পগুলো ছিল ইউএসআইডির, সেই প্রকল্পের আওতায় এগুলো কাজগুলো হয়েছে। বাঘের উপরেও আপনার $10 মিলিয়ন একটা প্রজেক্ট ছিল, বাঘ প্রজেক্ট, নামই ছিল বাঘ প্রজেক্ট। তো সেটাতে আপনার বাঘ সংক্রান্ত সচেতনতা এবং এটার রক্ষা করার জন্য কি করা যায় সেই কাজগুলো ভালোভাবে হয়েছে। তো বাঘের সংখ্যাটা নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না, তবে বাঘ যে এখন দেখা যাচ্ছে যে এনকাউন্টার করছে মানুষ, আমি 4 বার গেছি সুন্দরবনে, অনেক সময় কাটেছে, একবার 3 দিন, আমি কিন্তু বাঘের দেখা পাইনি। বাঘের জায়গা দিয়ে হেঁটেও গেছি, আমার হয়নি। তো সেক্ষেত্রে এখন যদি মানুষ এনকাউন্টার করে বাঘকে, তাহলে বোঝা যাবে যে এদের অবস্থা একটু ভালো আছে। তবে এইটা থ্রেটেন্ড হবে যদি আপনার জলবায়ু পরিবর্তনের কারণে বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যদি আরও বেশি ইনান্ডেটেড হয়ে যায়, সেক্ষেত্রে বাঘের হ্যাবিটেটটা একটু থ্রেটেন্ড হতে পারে। এই লাইনে একটা পেপার আমি অনেকদিন আগে বিদেশির একটা পেপার পড়েছিলাম আর কি। তো তারপরেও আমি মনে করব যে এই ধরনের যে কমিউনিটি বেসড যে ম্যানেজমেন্টটা আছে সুন্দরবনের বায়োডাইভার্সিটি রক্ষা, বাঘ রক্ষা, আসলে বাঘকে রক্ষা করতে গেলে সুন্দরবন ইকোসিস্টেম রক্ষা, রাইট সেটা বাঘকে রক্ষা করা মানে ইকোসিস্টেম রক্ষা করতে হবে। উই ক্যানট
প্রোটেক্ট দি টাইগার অ্যালোন। আমার যদি তার আবাসটা ঠিক থাকে, তার তো খাদ্য দরকার, সেটাকে যদি সামগ্রিকভাবে ঠিক থাকে, সেই অ্যাপ্রোচেই ওই কাজগুলো ওখানে হয়েছে। জি, অনেক ধন্যবাদ। দেখি আমি ডক্টর ফাহমিদা খানম, আপনি আপনাদের যে কমিশন হয়েছে সেখানে একটা জায়গা দেখছি যে 2 নম্বরে বলা আছে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ। তো আপনার কি তথ্যপাত্র কিছু আছে কি অবস্থা সুন্দরবনে বাঘের বা সুন্দরবন প্রকৃতি রক্ষা? সুন্দরবনে বাঘে এই মুহূর্তে সংখ্যা আমাদের যেটা আছে সেটা হলো 125, এবং আমরা যদি দেখি যে 18-র যে সার্ভে হয়েছে সেখানে ছিল হচ্ছে 114 সম্ভবত, 114 থেকে 125, মানে আমার কাছে বন অধিদপ্তরের যে ডেটা আছে তাতে বলা হচ্ছে 6%-এর উপরে, মানে গ্রোথটা আর কি, হ্যাঁ, হিসাব করে আর কি, সামথিং 9%-এর উপরে গ্রোথ, মানে যদি আপনি পার্সেন্টেজ গ্রোথ বলেন 18-র তুলনায় এখন। তো আমাদের মানে বাঘের সংখ্যা বাড়ছে এখন। বাঘের সংখ্যা আগে পাগমার্ক অর্থাৎ বাঘের পায়ের ছাপ দিয়ে মাপা হতো, যেটা আসলে রিয়েল ছিল না। পরে যখন 15-র পর থেকে যখন ক্যামেরা ট্র্যাপিংয়ের কাজ শুরু হয়, ক্যামেরা ট্র্যাপিং দিয়ে বাঘের ইয়ে করে। আর বাঘের বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যা কিভাবে আইডেন্টিফাই করা যায়, কারণ বাঘের হচ্ছে ডোরা কাটা, প্রত্যেকটা ডোরা বাঘের ইউনিক, এটা একটার সাথে আরেকটা মিলে না। তো সুতরাং ওইটা দিয়েই কিন্তু আইডেন্টিফাই, ক্যামেরা ট্র্যাপিং যখন থাকে ওইটা দিয়ে আইডেন্টিফাই করা যায় যে বাঘ আসলে 125টা যে আছে ওটা মোটামুটি মানে আমরা কনফার্ম ডেটা হিসাবে গ্লোবালিও অ্যাকসেপ্টেড হয়েছে, আমার দেশেও অ্যাকসেপ্টেড হয়েছে যে না 125 বাঘের সংখ্যা বেড়েছে। এখন বাঘ রক্ষা করতে হলে আমাকে তার হ্যাবিটেট রক্ষা করতে হবে, তাকে তার ফুডের সেফটিটা করতে হবে। এখন আমার পোচিংটা বন্ধ করতে হবে, যে পোচিং যেটা আছে, আমি যেটা বলবো যে ওয়াইল্ড লাইফ ট্রাফিকিং, যেটা ওয়াইল্ড লাইফ ট্রাফিকিং বন্ধ করার জন্যও কিন্তু আমাদের প্রচুর কাজ হচ্ছে। ওই যে স্মার্ট পেট্রোলিংয়ের অংশটা আছে ওইটা অনেক বেড়েছে। আমরা তারপরে সরকারের কাছে আরও, সরকার মানে অর্থ মন্ত্রণালয়ের কাছে আমরা রেগুলার চাচ্ছি যে আমার বাঘ সংরক্ষণের জন্য আমাকে আরও কিছু টাকা দাও, প্রজেক্ট দিচ্ছি। এছাড়া আপনার IUCN-এর মাধ্যমে আমরা যেটা করছি এই মুহূর্তে সেটা হলো যে আমার সেকেন্ড বন জরিপ শুরু হয়েছে, ওটা আরেকটা। তারপর হচ্ছে আপনার ক্রিস প্রজেক্ট নামে AFD ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সির সহায়তায় আমরা সুন্দরবন কনজারভেশন, হ্যাবিটেট রেস্টোরেশনের কাজটাও কিন্তু আমরা করছি, যেটা আমার বাঘ সংরক্ষণে অনেক বড় হেল্প করবে। বাট পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট অফ ফরেস্ট, আমার সুন্দরবনের পারিপার্শ্বিক এলাকা এর যে ম্যানেজমেন্ট এবং কমিউনিটি ইনভলভমেন্ট, এটা কিন্তু খুব জরুরি। এটা ছাড়া আমার মানে যে কোনো প্রকল্পই বা যে কোনো উদ্যোগই আসলে, যেটা আপনি বলছেন, ইনক্লুসিভ হতে হবে, মানে বিশেষ করে লোকাল কমিউনিটিকে যদি কার্যকরভাবে ইনভলভ না করা যায় সেটা খুবই কঠিন হয়ে পড়ে। সেটাই ডক্টর মোখলেসুর রহমান, যেটা হলো যেমন ধরুন আমরা পরিবেশের কথা যখন বলি, আপনি শুরুতে বলছিলেন যে খুব একটা ভালো না, কারণ হচ্ছে এমনিতে আমরা দেখি যে পরিবেশ বিরোধী যে অপরাধ যেগুলো আছে, যেমন ধরেন আমরা দেখি যে বন উজাড় হয়ে যাচ্ছে। আমরা এর আগে তো পত্রপত্রিকায় নিউজ হয়েছে অনেক, কি বলবো, যে রক্ষক অনেক সব ভক্ষক হয়ে যাচ্ছে, মানে বন খেকো এরকম নামও পত্রপত্রিকায় এসেছে। তারপরে বন্যপ্রাণী শিকার, যেটা ম্যাডামও বলছিলেন যে বন্যপ্রাণী শিকার হচ্ছে, সেটা রক্ষা করা, বা এই যে নদী দখল হয়ে যাওয়া, এর বিরুদ্ধে কিন্তু আইন আছে, কিন্তু সেটা আসলে কতটা কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে ফিল্ড লেভেলে, সেটা কি দেখেন আপনি? আসলে আইন এবং নীতিমালা, আমাদের সেক্রেটারি ম্যাডাম যেটা বললেন নতুন কিছু নীতিমালাও হয়েছে, দিস আর অল গুড। কো ম্যানেজমেন্ট রুলও আছে, আপনাদের ECA রুল হয়েছে, আইনগুলো। কিন্তু আমি আইনের বাস্তবায়নটা মনে করি আরও খুবই কঠোর হওয়া উচিত। কারণ আমরা একবার একটা কনফারেন্সে গেছিলাম ডারবান, সাউথ আফ্রিকাতে। ওখানে একটা কথা আমাদের ভিতরে চালু ছিল যে এখানে একটা মানুষ মারলে 3 মাসের জেল হয়, আর একটা ছোট্ট হরিণ মারলে 7 বছর জেল হয়। কোথায় এটা? সাউথ আফ্রিকাতে। এটা আমরা শুনেছিলাম, এটা মানে মানুষ বলতেছিল আমাদের যারা বাঙালি আছে ওখানে, হোটেল মোটেল চালায়, তারা বলছে এরকম। তো আমাদের এখানে তো আইনের কঠোর যে বাস্তবায়নটা, সেটা যদি না হয় তাহলে আপনি এটা অ্যাকচুয়ালি রক্ষা করাটা মুশকিল, যে কোনো প্রাকৃতিক সম্পদ।
কারণ আমাদের এখানে আমরা বন্যপ্রাণী দেখলে মারতে যাই আগে। অথচ আমি ইউকের কতগুলো ইউনিভার্সিটি, আমেরিকার ইউনিভার্সিটিতে দেখেছি, সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার হলের বাইরে ঘুরে বেড়াচ্ছে, খরগোশ ঘুরতেছে, হরিণ ঘুরতেছে, পাখি, নানা ধরনের পাখি আসে, বিকজ তারা সবাই প্রোটেক্টেড, তারা জানে যে আমার ক্ষতি হবে না। আর আমাদের এখানে তো আমরা যেটা পাচ্ছি সেটাই মারছি। তো এইটা আমাদের একটা বিহেভিয়ারের একটা ব্যাপার, সেটা চেঞ্জ দরকার। এর জন্য এডুকেশন, সচেতনতা দরকার। তো এবং যারা আসলে মারতেছে এগুলো, মানে সুন্দরবনে বিষ দিচ্ছে, তো এই বিশাল বনে কে কোথায় বিষ দিচ্ছে ধরাটা মুশকিল। তো এই জিনিসগুলো যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, হাওড়গুলো সেচ দেওয়া, হাওড়েও আজকাল বিষ দেয় বা অনেক জায়গায় বিষ দিয়ে মাছ মারছে, এবং ক্ষতিকর জাল, আপনার যেমন চায়না দুয়ার, এটা নতুন আসছে, আমি দেখি মাঝে মাঝে এগুলো পোড়াচ্ছে আর কি। তো প্রোডাকশন তো হচ্ছে, আগে চায়না থেকে আনতে হয়, নিজেরাই প্রোডাকশন হচ্ছে। তো এইগুলো আসলে কোনো আইন আছে বলে মাঝে মাঝে মনে হয় যেন আইনগুলো বোধহয় অনেক ফাঁক ফোকর আছে। তো এটা যদি কঠোরভাবে বাস্তবায়ন করা যেত, তাহলে যেমন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আমি পড়াশোনা করতে, পিএইচডি করতে গেছিলাম, আমি ভাবলাম যে একটা ঝাঁকি জাল নিয়ে যাবো দেশে গেলে, বাড়িওয়ালারে বললাম, সে বললো নেভার ডু দিস। আমাদের কাছে তুমি যদি কাস্টনেট ব্যবহার, পুরো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে নিষেধ, যদি দেখে উইদিন 7 মিনিটস তোমার মানে ফিশারিজ ডিপার্টমেন্টের লোক বা পুলিশ আসবে, তোমার গাড়ি, জাল, এভরিথিং সিজ করে নিয়ে যাবে, এমনকি তোমার ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে। এইরকম একটা স্ট্রিক্ট একটা ব্যাপার। তারা মাছ ধরে, বড়শির গায়ে স্কেল আছে, সার্টেন সাইজের নিচে হলে ছেড়ে দিচ্ছে, আমি দেখেছি, ছাড়তেছে, ছেড়ে দিচ্ছে। তো আমাদের তো যাই পাচ্ছে সেটাই হারভেস্ট করার একটা ব্যাপার আছে। আইনগুলো আপনি ওইভাবে যে বাস্তবায়ন, সেটা বা পলিসিগুলো বাস্তবায়নের বিষয়গুলো, সেই জায়গাটাতে আপনার মনে হয় আমাদেরকে আরো বেশি স্ট্রিক্ট হওয়া দরকার। একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি থাকে, তাহলে মানুষ এটা মানবে। আপনি আমার এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যদি না থাকে। আমার বক্তব্য হলো যে আপনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার উদাহরণ দিচ্ছেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় পার স্কোয়ার কিলোমিটারে কটা লোক বাস করে, আর আমার পার স্কোয়ার কিলোমিটারে কতজন বাস করে, তার ম্যানেজমেন্ট, আমার 2টা ম্যানেজমেন্টের জন্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় 2টো মানুষের আইন মানানোর জন্য কি পরিমাণ জনবল আছে। আর আমি যদি পার স্কোয়ার কিলোমিটারে 2 or 3 or 4 or 100 or 500 জনগণ আমি যদি ধরি, ডিপেন্ডিং অন দি লোকেশন, যে আপনার গ্রোথ সেন্টার বলেন অথবা আরবান এরিয়া বলেন অথবা রুরাল এরিয়া বলেন, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডিপেন্ডিং অন দি সেন্টার 500, 1000 হাইয়েস্ট যদি গ্রোথ সেন্টারে বলেন। এবং তার জন্য তার আইন মানানোর জন্য যে এনফোর্সমেন্ট বডি, তারা কতজন আছে, তাদের আপনি ওই রেশিওটা আপনি দেখবেন। আর আমার দেশে আমার মানানোর জন্য, আইন মানানোর জন্য যে এনফোর্সমেন্ট বডি, আর আমার যে আইন, কারণ আইন কানুন আমার আছে, আমার কিন্তু আইন কানুনের অভাব নাই, কিন্তু কথা হলো আমার কয়জন লোক আছে ওটা মানানোর জন্য। যে কয়জন আছে সেই কয়জন দিয়ে কি শাস্তি দিতে পেরেছে কিনা আমি বলবো সম্ভব না। কারণ হচ্ছে কি, আমার জনগণ আছে কতজন, আমার ঢাকা শহরে, বা ঢাকা বলবো না, আমি বলবো যে আরবান এরিয়াতে আমার পার স্কোয়ার কিলোমিটার পপুলেশন ডেন্সিটি কত, আমার পার স্কোয়ার কিলোমিটারে 4000-এর উপরে আরবান এরিয়া পার স্কোয়ার কিলোমিটারে, যেখানে আপনি ডেভেলপড কান্ট্রিতে পার স্কোয়ার কিলোমিটারে আপনি 100 বা 200 বা 500 হবে। আবার রুরাল এরিয়াতে পার স্কোয়ার কিলোমিটারে আমার 1400-এর উপরে আছে। এটা জায়গা ভেদে গ্রোথ সেন্টারে অনেক বেশি। আবার কোনো এভারেজ, এটা মানে বাংলাদেশের এভারেজ যদি আমি দেখি, তাহলে আপনাকে তো হিসাব করতে হবে সেই তুলনায় আমার পুলিশ কয়জন আছে, সেই তুলনায় আমার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট করার মতো ইন্সপেক্টর কয়জন আছে, আমার বনের রেঞ্জার বা কয়জন আছে। আপনি যদি হিসাব করেন, আপনার কিন্তু কষ্ট লাগবে শুনলে। কারণ হচ্ছে আপনি নারায়ণগঞ্জে আমার 5000-এর উপরে ইন্ডাস্ট্রি আছে, আমি উদাহরণ দিই জাস্ট আইন মানানোর বিষয়ে। 5000-এর উপরে নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রি, আমার ইন্সপেক্টর আছে 2 জন। এখন 2 জন ইন্সপেক্টরকে 5000-এর উপরে যদি তাকে রিপোর্টিং করতে হয় প্রতিদিন, এবং তাকে সে ছাড়পত্র দিবে না, খুঁজতে যাবে না, করতে যাবে, এবং তাকে যে আমি মনিটরিংয়ের জন্য লায়াবল করব, যে না তুমি যে যাচ্ছ না, তুমি বাসায় বসে রিপোর্ট দিচ্ছ, এটা ঠিক না, এটা করতে হলে সে প্রথম বলছে যে স্যার এতগুলো আমি কখন করব।
সুতরাং তাকে তো আমি এনাফ ক্যাপাসিটি করতে পারছি না, দিতে পারছি না। সুতরাং এখানে আইন মানার ক্ষেত্রে এই বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট। তো এই দিকটা দেখে আমার তো সরকারের লিমিটেড ক্যাপাসিটিটাও দেখতে হবে যে আমি কতটুকু ফোর্স দিচ্ছি। আপনাকে সেবা দেওয়ার জন্য আমি কটা লোককে দিতে পারছি, আমি তো দিতে পারছি না সেই পরিমাণ। সুতরাং এখানে আমাকে পিপলকে আমার দেশের জন্য অপশন হচ্ছে, বিকজ দিস ইজ এ ল্যান্ড হাংরি কান্ট্রি, বিকজ দিস ইজ এ হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। সুতরাং এখানে যদি কমিউনিটি না আগায় আসে এবং যারা এসব করছে তারাই যদি নিজেরা আগায় আসে, আমার সহজ হবে কাজ। কঠিন এখন আমাদের জন্য কঠিন হচ্ছে কারণ আমার ক্যাপাসিটির অভাব আছে, কিন্তু এই জন্যই ক্যাপাসিটিটাকে যেহেতু আমার অভাব আছে এবং আমার যেহেতু ফিনান্সিয়াল ইয়েটাও একটা বিষয় যে আমি অর্থ মন্ত্রণালয়ের কাছে চাইলেই কিন্তু আমাকে বা জনপ্রশাসনের কাছে চাইলেই আমার জনগণ কিন্তু বাড়িয়ে দিবে না। আমার 1300 জনবল হচ্ছে পরিবেশ অধিদপ্তরে মাত্র, সেখানে আমি যখন জনপ্রশাসনের কাছে পাঠালাম 4000 জনবলের দিয়ে জনপ্রশাসন কিন্তু বলছে রিভিউ করে নিয়ে আসো, কারণ অর্থ মন্ত্রণালয়ের অর্থ নাই। একটা মানুষকে আমি যখন একটা নিয়োগ দিব, একজন ইন্সপেক্টর বলেন বা একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে নিয়োগ দিব, সরকারকে কিন্তু চিন্তা করতে হয় এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের চাকরির নিয়োগ থেকে শুরু করে তার রিটায়ারমেন্ট এবং রিটায়ারমেন্টের পরবর্তী বেনিফিট সবই কিন্তু ট্যাক্স পেয়ার্স মানি থেকে আসে। সেটা তো অনেক বড় কাজ, কিন্তু যেটা আমরা শেষ করব আমি একটু বলি, সেটা চিন্তা করেই সরকার কিন্তু আমার জনবল বাড়াতে পারছে না। তারও তো ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট আছে, তার ডেভেলপমেন্ট এজেন্ডা আছে। তো এখন আমাকে তাহলে অল্টারনেট রাস্তা কি? অল্টারনেট রাস্তা হচ্ছে আমার পিপল আসুক, জনগণ আসুক, জনসচেতনতা বাড়াই। আর আমার যে মাঠ পর্যায়ে অনেক এনজিও আছে, অনেক সোশ্যাল, আমার প্রচুর এনজিও আছে ভালো ভালো কাজ করে, তাদের দিয়ে আমি আমার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছি এখন। যে ঠিক আছে, আমি বায়োডাইভার্সিটি কনজারভেশনে আমার মাঠে এখানে এই কাজ হচ্ছে, ব্লক আমাকে ইটের পরিবর্তে ব্লকে যেতে হবে, ঠিক আছে, এটা ওই কোন কোন জেলায় ব্লক নিয়ে যে সকল এনজিও কাজ করে তাদেরকে আমি ডাকছি যে ভাই আপনারা হেল্প করেন, আমার এই এজেন্ডাটা আপনি বাস্তবায়ন করে দেন, আমার টাকা নাই, আমার সক্ষমতা নাই। এভাবে এখন আমরা চেষ্টা করছি আগানোর। এটা একটা ভালো অ্যাপ্রোচ ম্যাডাম, যেটা বলছিলাম যে অনেক জায়গায় দেখছি যে অনেক ইউথ অর্গানাইজেশন আছে যারা ভলেন্টারিলি এই প্রাণ রক্ষা বা প্রকৃতি রক্ষা করার জন্য কাজ করছে, তারা নিজেরাই সদ্যোগে করে। এদেরকে যদি কোনোভাবে সরকার একটু মোবিলাইজ করতে পারে বা এনজিওর মাধ্যমে হোক, তাহলে কিন্তু আমার মনে হয় এটা একটা বড় কাজ হতে পারে। কারণ এখনকার ইউথরা কিন্তু প্রাণী প্রকৃতির প্রতি অনেক সেনসিটিভ, তারা কিন্তু চায় যে একটা সেই ক্ষেত্রে মনে হয় আমার আপনারা যদি একটু উদ্যোগ নেন এবং মিডিয়াকে যদি এটা ইনভলভ করতে পারেন, তাহলে মনে হয় আপনারা আমাদের সাথে থাকেন। এই যে আমরা সাথে আছি, আমি বললাম যে এই যে আমরা 22 তারিখ থেকে, বাংলাদেশে কোনো টেলিভিশন এটা করে নাই, 22 তারিখ থেকে বাংলাদেশে আপনি হিসাব করে দেখেন কোন টেলিভিশন প্রাণ প্রকৃতি সংরক্ষণ দিবস কেউ করছে কিনা। দীপ্ত টেলিভিশন 22 তারিখ থেকে ধারাবাহিক প্রতিবেদন, শুধু ওই যে বন খেকো বা হাতির হচ্ছে বা উন্নয়ন হচ্ছে বনের মধ্যে, শুধু এটা না, ওই উদ্যোগগুলো যারা এটা হতে চুয়াডাঙ্গায় একটা পাখির বাসা কেটে ফেলছিল, পরে আবার ওটা সংরক্ষণ করে দিয়েছে, ওই ডিমে মা পাখিটা আবার এসেছে। এই উদ্যোগগুলোও কিন্তু আমরা তুলে ধরছি যাতে কমিউনিটি পার্টিসিপেশনটা বাড়ে। তো সব মিডিয়াকে সাথে রাখেন। হ্যাঁ, সিঙ্গেল স্ট্যান্ড হিসাবে আমি কাজ করতে চাই না। আমাদের কথা হলো আমার মন্ত্রণালয় এখন সিঙ্গেল স্ট্যান্ডে কাজ করলে পারবে না, কারণ আমার মন্ত্রণালয়কে অন্য মন্ত্রণালয়দের যেমন মেইন স্ট্রিমিং করারও চেষ্টা করছি। আমরা কিন্তু একটা ইনস্টিটিউট করেছি, আমি জানি না এটা আসলে হচ্ছে, আমরা চেষ্টা করছি ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ওই ইনস্টিটিউটটাকে আমরা আমাদের মন্ত্রণালয়, যেহেতু টেকনিক্যাল মন্ত্রণালয়, এটার হিসাবে আনছি যে আমরা যত ধরনের সচেতনতামূলক কার্যক্রম এবং আমরা থিম ওয়াইজ, অর্থাৎ পলিউশন, বায়োডাইভার্সিটি কনজারভেশন, তারপরে আপনার ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট, কীভাবে অ্যাডাপ্টেশনে আমি কাজ করতে পারি, এগুলো থিম ওয়াইজ যে সকল এনজিও বিভিন্ন ম্যাপ ধরে ধরে বিভিন্ন জায়গায় কাজ করছে, তাদেরকে নিয়ে কিভাবে কাজ করা যায়। বৃক্ষরোপণ কর্মসূচিটা আমার যে 25 কোটি, বাস্তবে 25 কোটি না, আমাকে তো করতে হবে 34 কোটি। কারণ হচ্ছে কি, এখন 25 কোটির জায়গায় 34 কোটি যে আমি গাছ লাগাবো 5 বছরে, দিস ইজ এন হিউজ কিন্তু আমরা নিয়েছি। এখন এটা করতে হলে কেন 34 কোটি? কারণ 20% গাছ পরের বছর মারা যাবে, এটা ধরাই হয় যে আমি 5 কোটি, কিন্তু বাস্তবে আমাকে লাগাতে হবে কিন্তু 7 কোটি। এখন এই 7 কোটি লাগাতে হলে প্রত্যেকের ঘরে ঘরে গাছ লাগাতে হবে। এখন এটাতে কি আমার কমন পাবলিক যদি আমার সাথে না আসে,
তারা যদি ইনভলভ না হয় আমি কিন্তু এটাকে সাকসেসফুল করতে পারবো না। এবং এই কাজটাও তো একটা বড় ভালো কাজ, আমি বায়োডাইভার্সিটি কনজারভেশনের অন্যতম বড় ভালো কাজ। এখন এখানেও কিন্তু আমাকে কমিউনিটি পার্টিসিপেশন লাগবে, অবশ্যই অবশ্যই সবার পার্টিসিপেশন সবার লাগবে। আমরাও আছি, আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের সাথে থাকতে। ডক্টর ফাহমিদা খানম, সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। ডক্টর এম মোখলেছুর রহমান, চেয়ারপারসন ন্যাশনাল কমিটি IUCN বাংলাদেশ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। দেখলেন মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশ ভাবনা, এই মুহূর্তে বাংলাদেশ। আমরা প্রকৃতি সংরক্ষণ নিয়ে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন।